Hello everyone, welcome to Technique Easy Education. I'm Farzana Farid. আজকে আমরা এপিসোড নাম্বার 2 করব প্রোনাউনের উপর। লাস্ট এপিসোডে মানে এপিসোড 1 এ আমরা দেখিয়েছিলাম নাউন কাকে বলে এবং নাউনের ক্লাসিফিকেশনগুলো। আজকে আমরা ডিটেইলে প্রোনাউন পড়ব। তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রোনাউন যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এর সেকেন্ড পার্ট। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই প্রোনাউন শব্দটির মধ্যে ওয়ার্ডটির মধ্যে নাউন অংশটিও রয়েছে, যেটা আমরা 1 নাম্বার পর্বে মানে এপিসোড নাম্বার 1 এ পড়েছিলাম। যেহেতু প্রোনাউন কথাটির মধ্যে নাউন নামটিও রয়েছে, তার মানে আমরা এতটুকু বুঝতেই পারছি যে নাউনের সাথে প্রোনাউনের অবশ্যই সম্পর্ক রয়েছে। এখন সম্পর্কটা কি সেটা আমরা আপনারা সংজ্ঞাটা শুনলেই বুঝতে পারবেন। নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ বা ওয়ার্ড ব্যবহৃত হয় আমরা সেগুলোকে প্রোনাউন হিসেবে চিনি। লিখে দেখাচ্ছি আমি। নাউন এর পরিবর্তে অর্থাৎ যেখানে নাউন বসবার কথা সেখানে নাউন না বসে যে ওয়ার্ডটি বসে তাকে বলবো আমরা প্রোনাউন। একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। রাফি ইজ আ বয়। এই বাক্যে রাফি একজনের নাম, সুতরাং এটি হয়ে যাবে নাউন, যেটা আমরা এপিসোড নাম্বার 1 এ পড়েছিলাম। আশা করি আপনাদের সকলের মনে আছে। ঠিক এই লাইনটার পর আমি যদি এই রাফিকে নিয়ে কিছু বলতে চাই তাহলে আমি আবার রাফি শব্দটি বা ওয়ার্ডটি নামটি ব্যবহার করব না, তার বদলে আমি ব্যবহার করছি হি। হি ইজ আ স্টুডেন্ট। এখানে রাফি নামটির পরিবর্তে যেহেতু হি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ হি দ্বারা রাফিকেই বোঝানো হচ্ছে, তাহলে হিটি হয়ে যাবে আমাদের প্রোনাউন। ঠিক আছে, এখন আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন মানে প্রোনাউন কত প্রকার কি কি সেগুলো পড়ব। প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগটির নাম পার্সোনাল প্রোনাউন, দ্বিতীয় ভাগটির নাম ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তৃতীয় ভাগটির নাম ইন্টারোগেটিভ প্রোনাউন, চতুর্থ ভাগটির নাম রিফ্লেক্সিভ প্রোনাউন, পঞ্চম ভাগটির নাম রিসিপ্রোকাল প্রোনাউন, ষষ্ঠ ভাগটির নাম ইনডিফিনিট প্রোনাউন। এরপরের ভাগটির নাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আপনারা খেয়াল করলে দেখবেন আমি সমস্ত প্রকারের নাম, যেহেতু এগুলো বড় বড় বানান রয়েছে, স্পেলিংগুলো বড়, আমি সিলেবল করে করে ভেঙে ভেঙে বলছি, উচ্চারণ করে করে লিখছি, যাতে করে আমার স্পেলিংয়ের কোনো মিস্টেক না হয়। আপনারা এই জিনিসটাও খেয়াল করবেন যাতে করে আপনাদের স্পেলিংয়ের কোনো মিস্টেক না থাকে। তাই আমার মতো সিলেবল করে করে উচ্চারণ করে করে লেখার কাজটি সেরে ফেলবেন। এখন আমরা ডিটেইল মানে এই ক্লাসিফিকেশনগুলো ডিটেইল পড়ব, এক্সাম্পল আর ডেফিনেশন দেখব। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সন কথাটির সাথে আপনারা সবাই আই হোপ পরিচিত, মানে ব্যক্তি। আর পার্সোনাল কথাটির অর্থ ব্যক্তিগত। পার্সোনাল ইনফরমেশন বা পার্সোনাল নাম্বারের কথা আমরা অহরহই বলে থাকি, সেটা থেকে আপনারা অবশ্যই জানেন হয়তো যে পার্সোনাল কথাটির অর্থ ব্যক্তিগত। অর্থাৎ কোনো ব্যক্তির নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটি হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। একটু আগে আমি যে এক্সাম্পলটি দিয়েছিলাম, রাফির পরিবর্তে, রাফি নামটির পরিবর্তে, নাউনটির পরিবর্তে হি,
প্রোনাউন হিসেবে ব্যবহার করেছিলাম, এই হিটাই আমি এই পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল হিসেবে ব্যবহার করতে পারি, যার কারণ রাফি একজন ব্যক্তি বা পার্সন। সুতরাং পার্সোনাল প্রোনাউন এর এক্সাম্পল হতে পারে হি, আরও হতে পারে শি, আই, এটসেট্রা। এখন আমরা চলে যাব ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যা দ্বারা নির্দিষ্টকরণ করা হয়, অর্থাৎ যে সকল প্রোনাউন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে সাহায্য করে সেটাকে আমরা বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। একটি এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে জিনিসটি বুঝিয়ে বলছি। দিস ইজ মাই পেন। এখানে দিসটি হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যার কারণটা হলো, আমি বাংলা অর্থ করলে আপনারা ভালো বুঝতে পারবেন। দিস ইজ মাই পেন, এই হয় আমার কলম। আমার সামনে অনেকগুলো কলম রয়েছে, অনেকের কলম রয়েছে, হতে পারে আমার ক্লাসমেটসদের কলম রয়েছে। তার মধ্যে থেকে আমি কোনো না কোনোভাবে ইন্ডিকেট করে, হতে পারে আমার জেস্চার পোস্টারের মাধ্যমে বা আঙ্গুল দিয়ে অথবা আমার কথার মাধ্যমে, আমি দিস ইজ মাই পেন বলে বুঝিয়ে দিচ্ছি অনেকগুলো কলমের মধ্যে থেকে যে কোন কলমটি আমার। অর্থাৎ আমি অনেকগুলো কলম থেকে নির্দিষ্ট করে শুধুমাত্র একটি কলমকে আমার বলে দাবি করছি, তাহলে এখানে দিসটি হয়ে যাবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন চলে আসি আমাদের থার্ড নাম্বার প্রোনাউনের ক্লাসিফিকেশনে, উইচ ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন। হু একটি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিভাবে হলো হু ইন্টারোগেটিভ প্রোনাউন? আচ্ছা, আমি একটি সেন্টেন্স বলছি, আপনারা খেয়াল করেন। হু ব্রোক দি গ্লাস? কে গ্লাসটি ভেঙেছিল? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অবভিয়াসলি এখানে ইন্টারোগেটিভ সাইন রয়েছে। এই হু এর স্থানে অবশ্যই কোনো ব্যক্তির নাম বসবে। এই নাম বসার কথাটা আসছে নাউন থেকে, তার মানে নাউনের পরিবর্তে আমরা হু ব্যবহার করছি, তাহলে হুটি হয়ে যাবে প্রোনাউন। আর যেহেতু এই হুটি দ্বারা প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই হুটি হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রিসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে মিল রয়েছে। কি মিল সেটা আমরা একটু পরে দেখছি, নামের মিল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন রিফ্লেক্সিভ প্রোনাউনটি খুবই ইজি। এটা পারতে হলে আমাদেরকে পার্সোনাল প্রোনাউনটি আগে জানতে হবে, যেটা আমরা আগেই জেনে ফেলেছি। খুবই সহজ। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলস যুক্ত করলে আমরা পেয়ে যাব রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন সেলফ আমি কোন পার্সোনাল প্রোনাউনের সাথে যুক্ত করব আর সেলফস আমি কোন পার্সোনাল প্রোনাউনের সাথে যুক্ত করব সেটাই আমাদের জানতে হবে। যদি পার্সোনাল প্রোনাউনটি সিঙ্গুলার হয়ে থাকে, অর্থাৎ এক বচন প্রকাশ করে, নির্দেশ করে, তাহলে আমরা যুক্ত করব সেলফ। যেরকম মাই সেলফ, অর্থাৎ আমি নিজে। আর যদি পার্সোনাল প্রোনাউনগুলো বহুবচন বা প্লুরাল নির্দেশ করে থাকে, তাহলে আমরা যুক্ত করব সেলফস। হতে পারে দেম, সেলফস। সুতরাং সেলফ যুক্ত পার্সোনাল প্রোনাউনগুলোই রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে পরিচিত হবে। এখন চলে আসি আমরা রিসিপ্রোকাল প্রোনাউনে। ইচ আদার। ইচ আদার অর্থ একে অন্যকে বা একে অপরে। এই ইচ আদার দ্বারা আমরা দুটো ব্যক্তিকে একজনের সাথে আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করছি, তাহলে ইচ আদার হয়ে যাবে আমাদের রিসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ যে সকল প্রোনাউন দ্বারা দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করা বোঝাবে, সেগুলো হয়ে যাবে ইচ আদার। ইচ আদার দ্বারা একটা সেন্টেন্স এরকম হতে পারে, বা আপনাদের প্রশ্নে আসতে পারে, দে হেল্প ইচ আদার, তারা একে অপরকে সহযোগিতা করে। এখানে তাদের মধ্যে এই হেল্প বা সাহায্য ভার্বটি দ্বারা সম্পর্ক স্থাপন করা হচ্ছে, তাহলে ইচ আদার হয়ে যাবে রিসিপ্রোকাল প্রোনাউন।
ইনডিফিনিট প্রোনাউন আমাদের 6 নাম্বার ক্লাসিফিকেশন। ইনডিফিনিট শব্দের অর্থ অনির্দিষ্ট, অর্থাৎ যে প্রোনাউনটা দ্বারা অনির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝানো হবে সেই প্রোনাউনটি হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। যেরকম সাম, সাম মানে কিছু, কিছু দ্বারা অনির্দিষ্টভাবে বোঝানো হচ্ছে, তাহলে সাম হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। আমি বলতে পারি সাম আর বর্ন জিনিয়াস, অর্থাৎ কিছু মানুষ জন্মগতভাবেই জ্ঞানী বা বিজ্ঞ হয়ে থাকে। এখানে এই সাম দ্বারা আমি কাকে বোঝাচ্ছি? আইনস্টাইন, রবীন্দ্রনাথ ঠাকুর না কাজী নজরুল ইসলাম? নির্দিষ্ট করে বলা নেই, সুতরাং এই সামটি হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। এখন চলে আসি আমাদের 7th ক্লাসিফিকেশনে, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউট অর্থ ভাগাভাগি করা, ভাগ করা। এই ডিস্ট্রিবিউট শব্দটি থেকে এসেছে ডিস্ট্রিবিউটিভ, অর্থাৎ যে সমস্ত প্রোনাউন দ্বারা ভাগ করা হয়ে থাকে, ক্লাসিফাইড করা হয়ে থাকে, ডিস্ট্রিবিউট করা হয়ে থাকে, সেগুলোকে আমরা বলতে পারি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ, এভরি, এগুলো হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরির এক্সাম্পলটি দিয়ে আমি আগে বোঝাচ্ছি। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে, অর্থাৎ প্রত্যেকটি ছাত্রছাত্রী আজকে উপস্থিত, প্রেজেন্ট। একটি শ্রেণীকক্ষে বা ক্লাসে অসংখ্য ছাত্রছাত্রী বা একাধিক ছাত্রছাত্রী থাকে। এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে দ্বারা আমি তাদের প্রত্যেককে ভাগ করে করে বোঝাচ্ছি যে আজ তারা প্রত্যেকেই উপস্থিত রয়েছে, সুতরাং এভরি হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন চলে আসি আমরা ইচে। ইচটি পরে বোঝানোর কারণ হচ্ছে এই ইচ শব্দটি বা ওয়ার্ডটি আমাদের রিসিপ্রোকাল প্রোনাউনে ইচ আদারের ভিতরও রয়েছে, যার কারণে অনেক স্টুডেন্টই আপনারা খামখেয়ালি বশত ভুল করে ফেলেন। ইচ আদারকে দিয়ে দেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আর শুধুমাত্র ইচকে বসিয়ে দেন রিসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে, অথচ ইচ আদার হবে রিসিপ্রোকাল প্রোনাউন, অপর দিকে শুধুমাত্র ইচ হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন চলে আসি আমরা সবার শেষের ক্লাসিফিকেশনে, যেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ কথাটার সাথে আমরা সকলেই পরিচিত, মানে আত্মীয় স্বজন বা যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। ঠিক সেই মিনিংটি এই রিলেটিভ প্রোনাউনটি এক্সপ্রেস করছে। রিলেটিভ প্রোনাউন দ্বারা বোঝানো হয় ওই সমস্ত প্রোনাউন যেগুলো সেন্টেন্সে পূর্বে উল্লেখিত নাউনকে ইন্ডিকেট করে থাকে, যেমন হু। অথচ এই হুটি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনের এক্সাম্পল হিসেবেও ব্যবহার করেছি। বাট এই হুটি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে নাকি রিলেটিভ প্রোনাউন হবে তা চট করে বোঝার একটি শর্টকাট উপায় হচ্ছে, যদি সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সাইন থাকে তবে শুধুমাত্র হুটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি ইন্টারোগেটিভ সাইনটি না থাকে তাহলে হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। তারপরও আমরা একটু ডিটেইলে বুঝে নেই যে কেন এবং কিভাবে হুটি রিলেটিভ প্রোনাউন হচ্ছে। আমি একটি সেন্টেন্স লিখছি হু এর পাশে। I know a man who can do this, অর্থাৎ আমি একজন ব্যক্তিকে জানি বা চিনি যে এই কাজটি করতে পারে, অর্থাৎ হু দ্বারা এই এ ম্যানকেই নির্দেশ করা হচ্ছে। একটু আগে আমি বলেছিলাম রিলেটিভ প্রোনাউন হবে সেগুলোই যেগুলো সেন্টেন্সের পূর্বে উল্লেখিত নাউনকে নির্দেশ করবে। তাহলে ম্যানকে নির্দেশ করছে হু, অর্থাৎ ম্যানের সাথে হু এর একটি রিলেশন রয়েছে, সুতরাং হু হয়ে যাবে আমাদের রিলেটিভ প্রোনাউন।
আমরা যদি আজকের এপিসোডটির একটি সার সংক্ষেপ করি তাহলে দেখতে পাবো প্রোনাউন হবে সেই ওয়ার্ডগুলোই যেগুলো নাউন এর পরিবর্তে ব্যবহৃত হবে। যেমন রাফি একটি নাউন, এই নাউনের পরিবর্তে হি ব্যবহৃত হচ্ছে, সুতরাং হিটি হয়ে যাবে আমাদের প্রোনাউন। প্রোনাউনকে 8টি ভাগে ভাগ করা হয়। প্রথমটি পার্সোনাল প্রোনাউন, এক্সাম্পল হি, শি, আই, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে সমস্ত শব্দ আমরা ব্যবহার করছি সেগুলোই হয়ে যাবে পার্সোনাল প্রোনাউন। দ্বিতীয় প্রকার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস, যে সমস্ত ওয়ার্ড নির্দেশ করতে ব্যবহৃত হবে সেগুলো হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 3 নাম্বার ক্লাসিফিকেশন ইন্টারোগেটিভ প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় সেগুলোকেই আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। আমাদের 4 নাম্বার প্রোনাউনটির নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। খুবই সোজা, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ এবং সেলফ যুক্ত থাকলে আমরা বুঝবো সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন। পরবর্তী প্রোনাউন রিসিপ্রোকাল প্রোনাউন, ইচ, আদার হবে রিসিপ্রোকাল প্রোনাউন। একে অপরের সাথে সম্পর্ক বোঝাতে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হবে সেগুলোই হয়ে যাবে রিসিপ্রোকাল প্রোনাউন। এর সংখ্যাগুলো খুবই লিমিটেড বা সীমিত। একটি হচ্ছে ইচ আদার, অপরটি হচ্ছে ওয়ান অ্যানাদার। পরবর্তী প্রোনাউনটি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যে সমস্ত প্রোনাউন অনির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোই হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। যেমন সাম, অর্থাৎ কিছু, কিছু কি তা নির্দিষ্ট করে বলা হচ্ছে না, অর্থাৎ অনির্দিষ্টতা জ্ঞাপন করছে, তাহলে সাম হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমাদের 7th প্রোনাউন, অর্থাৎ ভাগাভাগি করা, ডিস্ট্রিবিউট করা। ইচ এবং এভরি দ্বারা ভাগ করা বোঝাচ্ছে, সুতরাং ইচ এবং এভরি হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবং সবার শেষের প্রোনাউনটির নাম রিলেটিভ প্রোনাউন, যা সম্পর্ক স্থাপন করবে বাক্যে পূর্বে উল্লেখিত নাউনের সাথে। যেমন হু, এ ম্যান, এখানে ম্যান নাউন, এই নাউনের সাথে হু রিলেশন বজায় রাখছে, তাহলে হু হয়ে যাবে আমাদের রিলেটিভ প্রোনাউন। আশা করছি আপনাদের ভবিষ্যতে প্রোনাউন নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। ভালো লাগলে ভিডিওটি বারে বারে দেখুন, তাহলে দেখবেন যে বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেহেতু প্রোনাউনের ক্লাসিফিকেশন অনেক বেশি, ভালো করে বুঝে বুঝে দেখতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনার সামনে থেকে প্রোনাউন নিয়ে আর কোনো ডিফিকাল্টিস এর ফেস করতে হবে না। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।